চলে যায়। তাহলে উড়ে যখন চলে গেল, কিছুটা ফল খেলো, কিছুটা পড়ে গেল, সেই ফলটা কি করবে, মাটিতে পড়বে, পচবে, আঠিটা বেরিয়ে আসে, আঠি মানে বীজ, সেই বীজটা সেই জায়গায় পড়ে কি করবে, নতুন করে গাছ তৈরি হয়। বাদুড় কিভাবে বীজ ছড়ায়, দেখো বাদুড় কিভাবে বীজ ছড়ায় তোমরা দেখেছো। তাহলে দেখো বাদুড় বিভিন্ন রকম ফলমূল খেলো, তাই না, বিভিন্ন রকম ফল খায়, ফলের বীজগুলো কিন্তু তারা হজম করতে পারে না, তারা কি করে, বাদুড় এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়, তখন ওই যে হজম করতে পারেনি, তাহলে সেগুলো কী হবে, ওরা তো পায়খানা করে, মলমূত্র ত্যাগ করে, তাহলে সেই মলমূত্রের মাধ্যমে ওই বীজগুলো কি করবে, মাটিতে মিশে পড়ে, মানে ছড়িয়ে পড়ে, এক জায়গায় থেকে আরেক জায়গায় দেখো ছড়িয়ে পড়লো কীভাবে, তাই না। তাহলে আমরা এখানে দেখতে পেলাম। আর কি দিয়েছে, তাহলে আমরা দেখে নিলাম গাছের বীজগুলো কী হবে, এক জায়গা থেকে এক জায়গায় ছড়িয়ে পড়ছে। তাহলে দেখো ফলের রং কি হয়, উজ্জ্বল বর্ণের হয়, আর কি হবে, তার মধ্যে শ্বাস থাকে, সেই শ্বাস খাওয়ার জন্য কি হবে, পশু পাখিরা ছুটে আসে, দেখবে হনুমান ছুটে আসে, বাদুড় ছুটে আসে, দেখবে বিভিন্ন রকম ফলমূল হয়ে থাকে, রং বেরঙ হয়ে থাকে, তারা খুব আকৃষ্ট হয়, আর ফলের মধ্যে যেন তার রসালো হয়ে থাকে, তখন কি করে, সেগুলো খাওয়ার পর তারা কি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় কী হবে যায়, তখন ওই কী হবে, আঠিগুলো ছড়িয়ে পড়ে। এইভাবে আমরা কি করা হয়, বীজের বিস্তার ঘটে। তাহলে এই যে বীজের বিস্তার করার জন্য, বীজের বিস্তার মানে কি, গাছের বিস্তার, এক জায়গা থেকে আরেক জায়গায় কী করে গাছ আসে, তাহলে তার জন্য সাহায্য করলো কারা, বিভিন্ন রকম প্রাণীরা। দেখো এখানে দিয়েছে ফল ও বীজের বিস্তারে সাহায্য করে, কিভাবে সাহায্য করে, বন বিড়াল, দেখেছো বন বিড়াল, তাই না, কি করে বীজের, বন বিড়াল বা শিয়াল দেখবে এর কী হবে, গায়ে চোর কাটা লেগে যায়, চোরা কাটা আমরা দেখলাম, দেখো আরেকবার দেখে নিই, এই যে কুকুরের গায়ে চোরা কাটা লেগে আছে, এরা কি হবে, তাহলে বন বিড়াল শিয়াল কি, এরা তো ঝোপ ঝাড়ে জঙ্গলে থাকে, তাহলে ওই সেই চোরা কাটা গাছ থেকে চোরা কাটা ফলগুলো এদের কি হবে, কি মাথায় গায়ে লেগে যায়, এরা যখন কি হবে অন্য কোনো জায়গায় যে যাবে, তখন এরা কী হবে, সেগুলো ছাড়ানোর চেষ্টা করে, তাহলে সেই জায়গায় কি করবে, মাটিতে পড়ে গেল, সেই জায়গায় আবার সেই চোরাকাটা গাছগুলো জন্মাবে। তাহলে আমরা এখানে দেখে নিলাম বন বিড়াল শিয়াল কিন্তু কিভাবে সাহায্য করে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তারা কিন্তু সাহায্য করলো। পাখি দেখো, বা তুমি বাদুড় করতে পারো, তাই না, তাহলে কী হবে, তুমি যদি ধরো পাখি ধরলাম, তাহলে পাখি লিখলে, তাহলে পাখিগুলো কী হবে, তুমি দেখে শালিক পাখি দেখেছো, শালিক পাখি তারা কী করে, শালিক পাখি যখন কী হবে, মুখে ফল নিয়ে যখন উড়ে পালায়, তাহলে উড়ে গিয়ে কী করবে, অন্য কোনো জায়গায় গিয়ে খাওয়ার পর সেই বীজটা ফেলে দেয়, তাহলে কীভাবে সাহায্য করলো, তাহলে কীভাবে, তাহলে পাখি বা শালিক পাখি উড়ে গিয়ে কী করলো, বীজ ফলটা খাওয়ার পর বাকিটা ফেলে দেয়, তাহলে এইভাবে সে কী করলো, বীজের বিস্তার করতে সাহায্য করলো। দেখো খুব সুন্দর একটা জিনিস দিয়েছে, এক জীবের সাথে অন্য জীবের মধ্যে একটা কি সম্পর্কের প্রকৃতি, একে কি বলা হয়, মিথজীবিতা বলে। মিথজীবিতা মানে একটা জীবের সাথে আরেকটা জীবের মধ্যে কি সম্পর্ক, সেটাকে আমরা কি বলবো, মিথজীবিতা। তাহলে দেখো মিথজীবিতা, এখানে দেখো বিভিন্ন রকম, দেখো দুটো জীব, এখানে কি আছে, দেখো গরু দেখতে পাচ্ছ, গরুর পিঠে কি আছে, বক দেখতে পাচ্ছ, তাই না। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, গন্ডার, গন্ডার পিঠে কি আছে, প্রচুর পাখি দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাবো, দেখো আরও কিছু কিছু দিয়েছে, এই যে একটা দিয়েছে, এই যে একটা দিয়েছে, দেখো দুটো করে প্রাণী আমরা দেখতে পাই, এইটা একটা প্রাণী, এটা একটা প্রাণী, এই একটা প্রাণী, এই একটা প্রাণী, এই একটা আর এক ধরনের কী হবে, একটা প্রাণী আমরা দেখতে পাচ্ছি। তাহলে তাহলে কি হলো, ভালো করে বুঝবে, তাহলে দুটো জীব একসাথে বসবাস করবে, কাউকেই ক্ষতি করবে না বা একে অপরকে উপকার করবে, তাহলে সেই সম্পর্কে কি বলা হয়, মিথজীবিতা। কি বললাম, দুটো জীব একসাথে বসবাস করবে, দুজনকেই উপকার করে বা দুজনকেই ভালো রাখে এবং কেউ কাকে ক্ষতি করে না, তাহলে সেই ধরনের সম্পর্ককে মিথজীবিতা বলে। ঠিক আছে,
চলো এরপরে আমরা মিথজীবিতা দেখিনি আমরা এটা আলোচনা করবো। এখানে দেখো পরের পেজে আছে মিথজীবী আর সম্পর্ক দিয়েছে। মিথজীবী কি দুটো জীবের মধ্যে আমি বললাম দুটো জীব একসাথে বসবাস করবে, তারা একে অপরকে কাউকেও ক্ষতি করবে না বা একে অপরকে উপকার করবে, সেই সম্পর্ক। এখানে দেখো গো বক দিয়েছে আর গরু, তাহলে গরুর পিঠে কি থাকে, গো বক থাকে। কি করে, কী ধরনের, গরুরা হাঁটার সময় ঘাসের মধ্যে নানা রকম পোকামাকড় উড়ে যায়, যা গোবকের খাদ্য। অনেক সময় এরা কী হবে, আবার গরুর গায়ে বসা পোকাদেরও খায়। কি বললাম, তাহলে গরু যখন ঘাসের মধ্যে দিয়ে চলাফেরা করে দেখবে অনেক পোকামাকড় উড়ে, আর সে সময় কি হয়, গোবকগুলো দেখতে পায় সেই পোকামাকড় উঠছিল, সেগুলো খেয়ে নিল। আবার কি আছে, গরুর পিঠেও কিন্তু অনেক পোকামাকড় জন্মায়, এই গোবকগুলো কী করলো, পোকামাকড়গুলো খেয়ে নেয়। তাহলে কি করলো, গরুর উপকার করলো, আবার গোবকেরও উপকার করলো, গোবকের পেট ভরলো আর গরুরও কি হলো, উপকার হলো। তাহলে এইটা কী বলবো, এই ধরনের সম্পর্ক কী বলা হয়, মিথজীবিতা সম্পর্ক বলে। দেখো আরেকটা কী হবে, মিথজীবী সম্পর্ক দিয়েছে, দেখো সাগর কুসুম, ইংরেজিতে কি সি অ্যানিমন আর ক্লাউন মাছ দিয়েছে। কোন ছবিটায়, আমরা ছবিটা দেখব আগের পৃষ্ঠায়। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সাগর কুসুম, এইগুলো হচ্ছে কী হবে, সাগর কুসুম। এই যে দেখতে পাচ্ছ এইগুলো সব সাগর কুসুম। আর এই যে মাছ দেখতে পাচ্ছ, সেই মাছটাকে আমরা ক্লাউন মাছ বলবো। বোঝা গেল? কি করে, এই যে ক্লাউন মাছ সাগর কুসুমের সাথে একসাথে থাকে, তাহলে এই ক্লাউন মাছটা সাগর কুসুমের শত্রু কীভাবে? কারণ এই সাগর কুসুম, তাহলে কী হবে, যে সাগর কুসুম যে শত্রু, যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়। হয়তো সাগর কুসুম কাউকে শিকার ধরেছে, খাচ্ছে খাবার, তাহলে এই মাছটার নাম কি বললাম, এর মাছটার নাম হচ্ছে ক্লাউন মাছ। তাহলে ধরো সাগর কুসুম কিছু খাচ্ছিল, সেই খাবারটা ভাগ নিতে অন্য কোনো প্রাণী আসছিল, তাহলে অন্য কোনো প্রাণী মানে বাটারফ্লাই, তাহলে বাটারফ্লাই কী হবে, মাছ। তাহলে সাগর কুসুম কিছু খাচ্ছিল, সেই খাওয়াটা ভাগ নিতে কি আসছিল, বাটারফ্লাই মাছ। তাহলে এই ক্লাউন মাছ কী করবে, ওই বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দিলে কি করবে, তাহলে বাটারফ্লাই মাছটা কী করলো, সাগর কুসুমের খাবার ভাগ নিতে পারলো না, তাহলে সে কিন্তু সাগর কুসুমের খাবারটা খেয়ে নিল। আর এই যে সাগর কুসুম কেমন হয়, দেখো কালা রং বেরঙের হয়ে থাকে, তাহলে আরও বড় বড় যেগুলো জীব আছে, তাহলে কি হয়, সেগুলো তো আকৃষ্ট হবে কাকে দেখে, তাহলে ক্লাউন মাছকে। তাহলে ক্লাউন মাছকে যেই খেতে আসে, ক্লাউন মাছ ওখান থেকে লুকিয়ে পড়ে, আর তখন কি হয়, সাগর কুসুমকে তারা কি করে, সাগর কুসুম মেরে ফেলে, কারণ জোরে ওখান থেকে পালিয়ে যায়, আর বড় কোনো কী থাকে প্রাণী সাগর কুসুমকে আঘাত করে মেরে ফেলে, তাই তো। তাহলে এই যে, তাহলে কি হলো, সাগর কুসুম বা ক্লাউন মাছ কোথায় থাকে, সমুদ্রের তলায় থাকে। চলো কি দিয়েছে, সাগর কুসুম আর ক্লাউন মাছ। ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে, সে সাগর কুসুমের শত্রু, যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুম খাবারের পরে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছের তাড়া করে আসা অন্য প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। তাহলে আমরা কি বললাম, সাগর কুসুম আর ক্লাউন মাছ একসাথে থাকে। কি করে, সাগর কুসুম মনে করো কিছু খাচ্ছিল, সেই খাবার ভাগ নিতে কে আসে, বাটারফ্লাই নামে আরেক ধরনের মাছ। তাহলে ক্লাউন মাছ বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, সাগর কুসুমের খাবারটা অনেকটাই খেয়ে নেয়। অনেক সময় কি করে, ক্লাউন মাছ
তাড়া করার জন্য কী হবে, অন্য কোনো প্রাণী যখন আসে তখন সেখান থেকে ছুটে পালায়, আর জোরে এসে আঘাত করে কাকে, সাগর কুসুমকে, তাই না? তাহলে এটা একটা সম্পর্ক আমরা মিথজীবিতা আমরা বলবো। দেখো পিঁপড়ে দিয়েছে, পিঁপড়ে আর জাপ পোকা, ছবিটা দেখিনি তাহলে ভালো বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিঁপড়ে, এটা হচ্ছে কি পিঁপড়ে, আর এইগুলো কি জাপ পোকা, অ্যাফিড বলা হয়। তাহলে জাপ পোকা কী করে, দুজনে একসাথে বসবাস করে। জাপ পোকা কী করে, গাছ থেকে এক ধরনের রস বেরোয়, সেই রসের মধ্যে কী থাকে, শর্করা থাকে প্রচুর, তাই না? তাহলে সেই শর্করা তারা কী করে, জাপ পোকাগুলো শোষণ করে খেয়ে নেয়। শোষণ করার পর কী করলো, এক ধরনের তারা বর্জ্য পদার্থ ত্যাগ করে, যেগুলো কি হয়, হানি ডিউ বলে। আর এটা খুব পুষ্টিকর খাবার, হানি ডিউ বা বর্জ্য পদার্থ কারা খায়, এগুলো এগুলো পিঁপড়েগুলো খেয়ে নেয়। তাহলে কি করবে, তাহলে খাবার হলো কাছ থেকে, যে জাপ পোকা থেকে কিন্তু পিঁপড়েগুলো খাবার পেলো, সেই জন্য কি হয়, আত্মরক্ষার জন্য তাদেরকে রক্ষা করেছে পিঁপড়ে, কাদেরকে, জাপ পোকা। বিভিন্ন রকম দেখো অন্যান্য কী হবে প্রাণীরা থাকে, সেই প্রাণীরা যাতে জাপ পোকাকে মারতে না পারে, সেই জন্য পিঁপড়েগুলো কী করবে, জাপ পোকাকে রক্ষা করে। আবার কি হয়, যখন খাবারে যখন গাছটা ফুরিয়ে যায়, মানে কি, যখন ওই রসগুলো শোষণ করছিল, সেই রস যখন শোষিত হয়ে যায়, তখন এই পিঁপড়েগুলো জাপ পোকাকে এক গাছ থেকে আরেক জায়গায় নিয়ে যেতেও সাহায্য করে। তাহলে কি করলো, পিঁপড়েও সাহায্য পেলো, জাপ পোকাও সাহায্য পেলো। এই ধরনের সম্পর্কেও আমরা মিথজীবিতা বলবো। চলো আরেকবার দেখে নিই। এই যে জাপ পিঁপড়ে অ্যান্ড জাপ পোকা, ইংরেজি যে অ্যাফিড, জাপ পোকার ইংরেজি কী দিয়েছে, জাপ পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। এই বর্জ্যের নাম কি, হানি ডিউ, খেয়াল রাখবে, হানি ডিউ। পিঁপড়েদের খুবই উপাদেয় খাবার এই হানি ডিউ। খাবারের বা খাবার পাওয়ার জন্য পিঁপড়ের জাপ পোকাদের লালন পালন করে, শত্রুর কী হবে, হাত থেকে বাঁচায়, এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে এক গাছ থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তাহলে জাপ পোকা পিঁপড়ে দুজনেই একসাথে বসবাস করে। জাপ পোকা গাছের কী হবে, এক ধরনের রস শোষণ করে, রসের মধ্যে শর্করা থাকে প্রচুর পরিমাণে। তাহলে জাপ পোকাগুলো সেগুলো খাওয়ার পর তারা বর্জ্য পদার্থ ত্যাগ করে, সেই ত্যাগ পদার্থের নাম হচ্ছে হানি ডিউ, যেটা পিঁপড়েগুলো খায়। এই হানি ডিউ খুব পুষ্টিকর খাবার। তাহলে যখন শত্রুরা যখন অ্যাফিডকে বা জাপ পোকা আক্রমণ করতে আসে বা মারার জন্য আসে, তখন এই পিঁপড়েগুলো জাপ পোকাকে রক্ষা করে। যখন খাবারের কি হয়, এই রসগুলো শেষ হয়ে যায়, মানে জাপ পোকার খাবার শেষ হয়ে যায়, তখন পিঁপড়েগুলো এই জাপ পোকাকে এক গাছ থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। এরপরে আরেকটা মিথজীবী সম্পর্ক রয়েছে, দেখো গন্ডার আর গোবক বা শালিক দিয়েছে। আমরা ছবিটা দেখি আগের পৃষ্ঠায়। এই যে এখানে দেখতে পাচ্ছি গন্ডার, আর তার পিঠে কী হবে, বিভিন্ন রকম আমরা গোবক বা শালিক দিয়েছে। কি সম্পর্ক দেখো, শালিক গন্ডার পিঠে বসে গন্ডারের চামড়ার এঁটুলিগুলো খেয়ে গন্ডারকে স্বস্তি দেয়, পরিবর্তে শালিকগুলো এগুলিকে খেয়ে আবার হিসেবে পায়। তাহলে গন্ডারের পিঠে প্রচুর এঁটুলি আছে, মানে এক ধরনের পোকা আছে, গোবক বা শালিক সেই এঁটুলিগুলো খেয়ে নেয়। তাহলে কি হলো, তাহলে গন্ডারকেও বাঁচালো, মানে গন্ডার রক্ষা পেল। গন্ডার বেশি পোকামাকড় ছিল, পোকামাকড়গুলো খেয়ে নিল। কারা খেলো, গোবক বা শালিক। শালিক খাওয়ার পর শালিকের পেটে ভরল, মানে দুজনেই উপকার পেল, গন্ডারও উপকার পেল, আবার শালিক বা গোবকও কিন্তু উপকার পেল। তাহলে এই যে বললাম, দুটো জীব একসাথে বসবাস করবে এবং দুজনেই কিন্তু উপকার পাবে বা একে অপরকে কাউকে ক্ষতি করবে না। এই ধরনের সম্পর্ক কি বলবো, মিথজীবিতা বলা হয়।
আরেকটা দিয়েছে দেখো, সাগর কুসুম বা সি অ্যানিমন আর সন্ন্যাসী কাঁকড়া বা হারমিট ক্র্যাব দিয়েছে। ছবিটা আগে দেখি, তারপর আমরা আলোচনায় আসব। এই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি, প্রথম দিকে দেখতে কাঁকড়ার ছবি দেখতে পাচ্ছ, কাঁকড়া নাম কি সন্ন্যাসী কাঁকড়া বা হারমিট ক্র্যাব, তার পিঠে আছে কি আছে সাগর কুসুম, তাই তো, মানে দুজন একসাথে আছে। কিন্তু এরপরে কি সম্পর্ক চলো দেখি আগে কি দিয়েছে। এই যে সন্ন্যাসী কাঁকড়া, এটা কি সন্ন্যাসী এটা সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়ার পেটের দিকটা কি থাকে, খুব নরম থাকে। তাই সে কি করবে, কোনো সামুদ্রিক জীবের কি হয়, সামুদ্রিক জীব থাকে, সেই সামুদ্রিক জীবের খোলস থাকে, খোলস তো মৃত, তাই না, শামুকের কি খোলস যেমন মৃত, তেমনি এসে সাগর কুসুম, সাগর কুসুমের খোলসটা কী হবে, মৃত। তাহলে কি হলো, তাহলে সন্ন্যাসী কাঁকড়ার পেটের দিকটা কি থাকে, খুব নরম থাকে। এই কি করে সন্ন্যাসী কাঁকড়া পিঠে কি করে, কোনো সামুদ্রিক খোলসের সাথে শক্তভাবে আটকে থাকে, তাহলে খোলসটা মৃত। তাহলে সামুদ্রিক প্রাণী কোনটা, সাগর কুসুম, তাহলে সাগর কুসুমের পিঠের সঙ্গে কি করবে, এরা আটকে থাকে। তাহলে কি করবে সন্ন্যাসী কাঁকড়া, ধরো আমার পিঠে কি আছে মনে করো, আমি হচ্ছে মনে করো সন্ন্যাসী কাঁকড়া, আর আমার পিঠে কি আছে, সাগর কুসুম আছে। তাহলে আমি কি করব, সাগর কুসুমকে পিঠে করে বয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, সমুদ্রে দেখা যায় এগুলো। তাহলে সন্ন্যাসী কাঁকড়া, তাহলে মানে কি হলো, আমি যখন বড় হব, মানে সন্ন্যাসী কাঁকড়া যখন আস্তে আস্তে বড় হবে, তখন কি করবে, সাগর কুসুমকে ঢেকে রাখে, মানে সাগর কুসুমকে রক্ষা করে। আবার সাগর কুসুম কি করবে, কি করে, এক ধরনের বিষ ছাড়ে, তাই না, তাহলে টেন্টাকেল থেকে কি হবে, বিষ ছেড়ে কি করবে, আবার সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। তাহলে রক্ষা করলো, তাহলে সন্ন্যাসী কাঁকড়া আবার কি হবে, কোনো যদি খাবার খায়, তাহলে সেই খাবারটার ভাগ কিন্তু সাগর কুসুমও পায়। তাহলে দেখো এই ক্ষেত্রে দু ধরনের সম্পর্ক, একে অপরকে কিন্তু হেল্প করলো, এক জায়গায় বসবাস করলো, এই ধরনের সম্পর্কে মিথজীবিতা বলে। দেখো এখানে আমরা কি দেখতে পেলাম, সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশ নরম, সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে, আর সন্ন্যাসী কাঁকড়ার পিঠে করে বই নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুমকে কি করবে, খোলস শুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত টেন্টাকেলের সাথে সন্ন্যাসীকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়া খাবার খোঁজে গেলে কি করবে, সাগর কুসুম সেই তার ভাগ পায়। দেখো এরপরে আমরা দেখব কি হবে, কে কাকে খায়। এই কে কাকে খায় আমরা জিনিসটা দেখি। দেখো তাহলে দেখো, আমার সঙ্গে বোঝার চেষ্টা করো, যারা এই যেখানে দেখতে পাচ্ছ, যারা অন্য প্রাণীদের ধরে খায় তারাই খাদক, খাদকরা যাদের খায় তারাই খাদ্য। তাহলে সহজ করে আমরা যদি যাই, ধরো ছাগল গরু কি খাচ্ছে, ঘাস খাচ্ছে, ধান খাচ্ছে, তাই না, ধানের খড় এগুলো খায়, তো তাহলে গাছ খাচ্ছে, তাহলে কি হলো, এবার আমরা দেখব যে কে কাকে, এবার আমরা দেখব কে কাকে খায়। দেখো কি আছে, আমরা যদি দেখি এখানে, দেখো এখানে ছবি দিয়েছে, কি দিয়েছে, শিয়াল দেখো খাবার ধরেছে, এটা কি বনবিড়াল বা খটাস বলা হয়, এটা হচ্ছে কি হবে, হরিণ, তাই না। তাহলে কি হলো, দেখো আমরা যদি শিয়াল দেখি, শিয়াল তোমরা কি দেখেছো, শিয়াল নিশ্চয়ই তোমরা শুনেছো, শিয়াল কি খায়, শিয়াল দেখবে হাঁস মুরগিগুলো খায়, তাই না। আবার কি আছে, ছাগল হরিণ এরা কি খায়, ঘাস খায়।
তাহলে কে কাকে খায়, তাহলে কে কাকে খায়, তাহলে কে খাচ্ছে, আমি ধরলাম শিয়াল, শিয়াল কী খাচ্ছে, মুরগি খাচ্ছে, হাঁস খাচ্ছে, তাহলে কে খাচ্ছে, শিয়াল। কাকে খাচ্ছে, হাঁস খাচ্ছে, মুরগি খাচ্ছে। তাহলে এই যে কে যে খাচ্ছে তাকে কি বলা হয়, খাদক বলা হয়। খাদক, যে কে খাচ্ছে তাকে খাদক বলা হয়, আর কাকে খাচ্ছে সেটা তার খাদ্য। তাহলে আমি কি বললাম, শিয়াল কি খাচ্ছে, মুরগি খাচ্ছে বা হাঁস খাচ্ছে, তাহলে কে খাচ্ছে, শিয়াল, তাহলে শিয়ালটা হলো খাদক। কি খাচ্ছে, মুরগি বা হাঁস, এই মুরগি বা হাঁস হলো খাদক। বোঝা গেল। একই রকমভাবে হরিণ বা ছাগল কি খায়, ঘাস খায়, তাহলে কে খায়, হরিণ বা ছাগল, তাহলে এই হরিণ বা ছাগলটা কি বলবো, খাদক বলবো। কি খায়, ঘাস খায়, তাহলে একে আমরা কি বলবো, খাদ্য বলবো। ঘাস এক্ষেত্রে খাদ্য, তাই তো। তাহলে দেখো এখানে দিয়েছে যারা অন্য কোনো প্রাণীদের ধরে খায় তারাই খাদক, খাদকরা যাদের খায় তারাই খাদ্য। এরপরে আমরা দেখব অনেকে কি খায়, কে কাকে খায়, তাহলে কে খাচ্ছে, কি খাচ্ছে আমাকে দেখতে হবে। ধরো আমরা ধরলাম বাঘ, বাঘ খায় হরিণ, তোমরা জানো। তাহলে বাঘ হচ্ছে কি হবে, হরিণ। বাঘ কী খাচ্ছে, হরিণ মানে মাংস খাচ্ছে। তাহলে যে সমস্ত প্রাণীরা মাংস খায় তাদেরকে আমরা কি বলা হয়, মাংসাশী বলবো। মাংসাশী, দেখো এই যে দিয়েছে মাংসাশী, মানে যারা মাংস খায় তাদেরকে মাংসাশী বলা হয়। আর যারা গাছপাতা লতা ফলমূল খায় তাদেরকে কি বলা হয়, তৃণভোজী বলা হয়, তাই না। তাহলে আমরা খাদক কয় রকমেরও হয়, দুই রকমের, একটা হচ্ছে মাংসাশী খাদক আর হচ্ছে তৃণভোজী খাদক। মাংসাশী খাদক হলো যারা মাংস খায়, যেমন বাঘ, সিংহ, শিয়াল এইগুলো। আর যারা হচ্ছে কী হবে, গাছের পাতা লতা ফলমূল খায় তাদেরকে কি বলা হয়, তৃণভোজী খাদক বলে, যেমন হরিণ, তারপরে ছাগল, গরু, ভেড়া ইত্যাদি। দেখো আমরা এখানে দেখব খাদ্যকের নাম দেখব, কোথায় দেখেছো এইসব প্রাণীদের খাদ্য কি কি। শিয়াল, শিয়াল কোথায় দেখেছো তোমরা, মাঠে ঘাটে দেখেছো, তাই না, বনে দেখেছো। কি খায়, মুরগি খায়, ইঁদুর খায়, হাঁস খায়। গোসাপ, গোসাপ কোথায় দেখেছো, জঙ্গলে দেখেছো। কি খায়, সাপ খায়, ইঁদুর খায়, মাছ খায়, ব্যাঙ খায়। খট্টাস, এর আরেক নাম হচ্ছে বন বিড়াল। দেখো এরা কি খায়, খট্টাস বাড়িতে হাঁস মুরগি বেলে খায়, তাই না। মানে এদেরকে কি, মানে কোথায় দেখেছো, এদের আমরা জঙ্গলে দেখেছি। কি খায় এরা, কলা, অন্যান্য ফল। আর কি খায়, ওরা কিন্তু হাঁস মুরগি পেলেও খেয়ে নেয়। কেউটে সাপ কোথায় দেখেছো, জঙ্গলে দেখা যায়। এরা কি খায়, পাখি খায়, ইঁদুর খায়, ব্যাঙ খায়। দারাস সাপ কোথায় দেখেছো, জঙ্গলে দেখেছি, তাই না। কি খায়, পাখি খায়, ইঁদুর খায়, ব্যাঙ খায়। টিকটিকি কোথায় দেখেছো, ঘরের মধ্যে দেখেছো ঘরের দেওয়ালে। কি খায়, পোকামাকড় খায়, তাই না। মাকড়সা দেখেছো, মাকড়সা কোথায় দেখা যায়, গাছের কাণ্ডে দেখা যায়, গাছে দেখা যায়, গাছের পাতায় দেখা যায়, তাই না। এদের খাদ্য কি, এরা বিভিন্ন রকম মশা পোকামাকড় খায়, তবে ছোটো ছোটো পোকামাকড় মশা মাছি ধরে খায়। ব্যাঙ কোথায় দেখেছো, ঝোপঝাড়ে জঙ্গলে দেখেছো, পুকুরের কাছে দেখেছো, তাই না। এরা কি খায়, পোকামাকড় খায়। তারপরে আমরা কি দেখব, সিংহ দেখেছো, সিংহ কোথায় থাকে, বনে থাকে। কি খায়, হরিণ খাবে, তাই না, বা মহিষ খায়। এখানটা আমরা দেখব কি আছে, বাঘ, বাঘও তাই, বাঘ কোথায় দেখেছো, বনে দেখেছি। কি খায়, হরিণ খায়, বন্য মহিষ খায়, বন্য গরু খায়, তাই না। এরা মাংস ছিঁড়ে খায়। দেখো এরপরে আমরা দেখব হচ্ছে পরজীবিতা। দেখো পরজীবিতা এর মানেটা কি, পর মানে অন্যের ওপর, জীবিতা মানে বেঁচে থাকা, অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকাকে পরজীবিতা বলে, তাই না। দেখো আমরা কি দেখি, আগে আমরা বলি তারপরে যাব বইয়ের সাথে। উকুন দেখেছো, মাথায় থাকে, তাই না। দেখবে বাড়ির দিকে কী হবে, উকুন থাকে।
সেই উকুন কী করে, আমাদের শরীরে বিভিন্ন রকম রক্ত খায়, তাই না? তাহলে তাহলে পরজীবীতে কি, যে সমস্ত জীব অন্যের উপর বসবাস করবে আর কি করবে, অন্যকে ক্ষতি করবে। আর আগেরটা আমরা কি বলেছিলাম, এর আগে দুটো জীব একসাথে বসবাস করবে কিন্তু কাউকে ক্ষতি করবে না, সেটা হচ্ছে মিথজীবিতা। আর এক্ষেত্রে কি, দুটো জীব এক জায়গায় বসবাস করবে কিন্তু অন্যকে ক্ষতি করবে, সেটা কি বলা হয়, পরজীবিতা বলে। যেমন উকুন, উকুন মানুষের মাথায় থাকে, এরা আমাদের রক্ত খায়, তাই না, ক্ষতি করছে, তাই উকুন আমাদের কি হবে, উপর নির্ভর করে বেঁচে থাকে, তাই উকুন হলো পরজীবী। দেখো এই ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ, এই যে উকুনের ছবি দেখতে পাচ্ছ, অনেক বড় করে দেখানো হয়েছে। তাহলে উকুনটা হচ্ছে কি হবে, এক ধরনের পরজীবী। দেখো আরেক ধরনের আমরা কি দেখতে পাবো, এই যে দেখো স্বর্ণলতা দিয়েছে, স্বর্ণলতা। তোমরা কোন ঝোপঝাড়ে কি হবে, কুল গাছ ভালো দেখতে পাবে, তাই না? তাহলে এরা কি করে, কুল গাছে কী হবে, জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে কী করবে, এরা গাছ থেকে কি করে, এক ধরনের রস শোষণ করে নেয়। কোন গাছ থেকে, কুল গাছ থেকে। দেখো কুল গাছের খাবার মানে রস শোষণ করে নিচ্ছে কুল গাছের মধ্যে থেকে, তাহলে কুল গাছকে ক্ষতি করছে, কুল গাছকে ভালো বড় হতে দেয় না। তাহলে এটাকে কেন স্বর্ণলতা বলা হয়, কারণ দেখো সোনার রঙের মতো কালার, কত সুন্দর হলুদ রঙের মতো উজ্জ্বল হয়, তাই একে স্বর্ণলতা বলে, সোনার মতো রং বলে একে স্বর্ণলতা বলা হয়। তাহলে একে কি করলো, স্বর্ণলতা কুল গাছকে ক্ষতি করলো, তাহলে স্বর্ণলতা কি কুল গাছের উপর কি হয়, জন্মায়, তাই স্বর্ণলতা হলো এক ধরনের পরজীবী। তাহলে স্বর্ণলতা কি পরজীবী উদ্ভিদ, আর উকুন কি পরজীবী প্রাণী। তাহলে এটা আমরা এখানে দেখে নিলাম। এরপরে তাহলে এখান থেকে আমরা কি পেলাম, তাহলে পরজীবিতা বলতে কি বোঝায়, যে সমস্ত জীব অন্যের ওপর বসবাস করবে, অন্যকে ক্ষতি করবে, তাকে পরজীবিতা বলে, তাই না? তাহলে আমরা তাহলে কী হবে, পরজীবিতা দুই ধরনের হয়ে থাকে। তাহলে পরজীবী প্রাণী হতে পারে, পরজীবী আবার উদ্ভিদ হতে পারে। যদি প্রাণী হয় উকুন বলবো, আর উদ্ভিদ বললে স্বর্ণলতা বলবো। দেখো এক্ষেত্রে কি দিয়েছে, বিভিন্ন রকম পরজীবী দিয়েছে। দেখো কোথায় বাসা বাঁধে, শরীরে কী কী লক্ষণ দেখা দেয়। দেখো শরীরে কী কী লক্ষণ মানে কী কী রোগ দেখা দেয়। দেখো যক্ষার জীবাণু দিয়েছে, যক্ষাটা কোথায় বাসা বাঁধে, যক্ষা তো আমাদের শরীরে ঢুকলো, ঢুকে গিয়ে কোথায় বাসা বাঁধে, মানে কোথায় তারা বাস করে, ফুসফুসে, হাড়ে, নানান অঙ্গে কিন্তু থাকে। কি হয় লক্ষণ, জ্বর হয়, দেহের ওজন কমে যায়, কাশি হয়, তাই না? ফিতাকৃমি হলে কি হবে, কোথায় থাকে তারা, ফিতাকৃমিগুলো পাকস্থলী থাকে, আমাদের পেটে পাকস্থলী আছে। অন্ত্র, এটাও পেটে থাকে, অন্ত্র বলতে ওই পেটের নাড়ি ভুঁড়িকে অন্ত্র বলে। পেশি, তাই না, আমাদের এই যে পেশি দেখতে পাচ্ছ, আমাদের হাতে পায়ে যে পেশি সেগুলোতে থাকে, আমাদের মাথার মধ্যে যায় থাকে। যকৃৎ মানে লিভার, লিভার মানে মেটে, তোমরা মেটে খেয়েছো, মুরগির মেটে, মাছের মেটে, তাই না, তারপর ছাগলের মেটে খেয়েছো, তাহলে ওই মেটেকে যকৃৎ বলে, ওই যকৃতের মধ্যে ফিতাকৃমি থাকে। কি হয় দেখো, দুর্বলতা, খিঁচুনি হয়, এগুলো বিভিন্ন রকম রোগ। দেখো ম্যালেরিয়া জীবাণু কোথায় থাকে, জীবাণুটা যকৃৎ মানে মেটেতে থাকে, আর লোহিত রক্তকণিকায় থাকে। কি কি রোগ হয়, জ্বর হবে, রক্তাল্পতা হবে, দুর্বলতা হবে। আমাশয়ের জীবাণু কী হবে, অন্ত্রে থাকে, অন্ত্র মানে কি বলেছিলাম আমরা, পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি, সেখানে কিন্তু এই আমাশয়ের জীবাণুগুলো থাকে। কি হয় থাকলে, বারে বারে পাতলা মলত্যাগ, মানে বারে বারে পায়খানা হবে, তাহলে পায়খানার মধ্যে প্রচুর জল বেড়ে যায়, তাহলে আমাদের শরীরে জলের ঘাটতি দেখা দেয়। আর কি বলবো আমরা, নিউমোনিয়া আমরা বলতে পারি, নিউমোনিয়া নাম শুনেছি, নিউমোনিয়া তাহলে কোথায় বাসা বাঁধে, আমাদের ফুসফুসে বাসা বাঁধে। কি হয় নিউমোনিয়া যদি হয়ে থাকে, তাহলে জ্বর হবে, কাশি হবে, শ্বাসকষ্ট হবে, তাই না? এরপর আমরা যাব হচ্ছে কি, যে হেপাটাইটিস। এই দেখো হেপাটাইটিস কোথায় হয়, লিভার বা মেটেতে হয়, যকৃতে হয়। তাহলে কি হবে, যদি হয়ে থাকে কি হবে, আমাদের বারে বারে মলত্যাগ হবে, বারবার মলত্যাগ মানে কী হবে, বমি ভাব হবে, শরীরে জলের ঘাটতি দেখা দেবে। এরপরে দেখো অন্যান্য প্রাণীদের উপর মানুষ যেভাবে নির্ভর করে,
মানে মানুষ অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করছে। তাহলে দেখো এখানে আমরা দেখব প্রথমে কি দেখতে পাওয়া যাচ্ছে, এই যে দেখো কাছে একটা মৌচাক বসেছে, তাই না? মৌচাক আমরা দেখতে পাচ্ছি, মৌমাছি আছে এতে। এতে কী তৈরি হয়? মধু পাওয়া যায়, তাই না? মধু পাওয়া যায় এতে। এই মধু আমাদের কী কাজে লাগে? কাশি হলে আমরা ব্যবহার করি, তাই না? কাশির কাজে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই মধুটা কারা তৈরি করলো? মৌমাছিরা তৈরি করেছে। তাহলে অন্য প্রাণী, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম। আবার এই মধুগুলো কোথায় পাওয়া যায়? মধু আমরা বিশেষ করে বনের মধ্যে পাই, বা তোমরাও হয়তো বাড়ির আশেপাশে গাছে বা বাড়ির আনাচে কানাচে কিন্তু মৌচাক কিন্তু দেখতে পাওয়া যায়। বেশিরভাগটা সুন্দরবনে এখানে তুমি ভালো দেখতে পাবে। কোথায় দেখতে পাবে? দেখো এই সুন্দরবনে কী হচ্ছে কিন্তু এই মৌমাছি কিন্তু বা মৌচাক বা মধু পাওয়া যায় বেশি পরিমাণে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি এখানে? কি গরুর দুধ আমরা পাচ্ছি, গরুর দুধ আমরা খাই, তাই না? তাহলে এগুলো কোথা থেকে পাই? অন্য প্রাণী থেকে আমরা পাচ্ছি। আবার কি হয়? মাছ খাচ্ছি, তাই না? অন্য প্রাণী থেকে মাংস খাচ্ছি মুরগির ওপর। দেখো অন্য প্রাণীদের ওপর আমরা কিন্তু খাবারের জন্য অন্য প্রাণীর উপর নির্ভর করছি। দেখো কি কি দিয়েছে? মধু ছাড়াও আমরা কি খাই? ডিম পাই, মাছ পাই, মাংস, দুধ, হ্যাঁ, এগুলো প্রাণীদের থেকে পাই। তারপরে কি হবে? দুধ থেকে আবার নানা রকম খাবার তৈরি হয়, ঘি, মাখন, ঘোল। মানে কি ঘি, মাখন, ঘোল সেই প্রাণী থেকে, মানে গরুর দুধ থেকে হোক বা মহিষের দুধ থেকে হোক আমরা কিন্তু পাই। তো আমরা এখানে দেখতে পেলাম কিছু কিছু খাবার, বা আমরা যে খাবারগুলো খাই তো অনেকটাই কী হবে? প্রাণীদের থেকেও আমরা পেয়ে থাকি। তার মধ্যে আমরা দেখতে পেলাম মধু, যারা মৌমাছি থেকে আমরা মধু পাই। আবার গরুর দুধ থেকে আমরা কী হবে? গরুর দুধ পাই আমরা, তাই তো? গরুর দুধ থেকে আমরা দুধ পাচ্ছি। সেই দুধ থেকে আবার কী হবে? মাখন তৈরি হয়, ঘি তৈরি হয়, ঘোল তৈরি হয়। তাহলে আমরা কিন্তু বিভিন্ন রকম প্রাণী থেকে আমরা কম বেশি পাই। দেখো এখানে কি দিয়েছে? খাবারের নাম দিয়েছে, মধু দিয়েছে। কোন প্রাণী থেকে পাওয়া যায়? মৌমাছি থেকে পাওয়া যায়। মাংস কোথা থেকে? মুরগি থেকে আমরা পাই। ডিম আমরা হাঁস মুরগি থেকে পাই, তাই না? আবার আমরা কী যাব? দুধ, 4 নম্বরে দুধ কোন থেকে পাই? গরু থেকে পাই, ছাগল থেকে পাই। তারপরে কী থেকে? মহিষ থেকেও পাই। 5 নম্বর আমরা দেখব কি? যে মাখন। এই মাখন কি? সেই গরু থেকে পাবো, মহিষ থেকে পাবো। তাহলে এইগুলো থেকেই পাবো। দেখো এরপরে যে পাবো কি? জামা কাপড়ের জন্য। দেখো জামা কাপড়ের জন্য আমরা দেখব। তাহলে জামা কাপড় তৈরি করতে গেলে কি লাগে? সুতো লাগে। সুতো আমরা এর আগে বলেছিলাম কোথা থেকে পাওয়া যায়? কার্পাস তুলো। আর কি লাগে? কার্পাস তুলো ছাড়াও আমাদের কী হবে? দেখবো অনেক সময় শাড়ি জামাকাপড়গুলো কি চকচকে হয়ে থাকে। কী জন্য হয়ে থাকে? দেখো সিল্ক। এই সিল্কের জন্য কী হবে? জামাকাপড়গুলো বা শাড়িগুলো চকচকে হয়ে থাকে। এই সিল্ক আমরা কোথা থেকে পাই? আমরা কোথা থেকে পাই? দেখো পরের পৃষ্ঠায় আমরা পাবো সিল্ক পাওয়া যায় রেশম মধ থেকে। তাহলে রেশম মধ মানে এই এক ধরনের যে পাশের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা রেশম মধের ছবি। মানে মধ বলতে ওই প্রজাপতির মতোই দেখতে, এরা রেশম গাছে পাওয়া যায়, তাই না? তাহলে সিল্ক পাওয়া যাবে রেশম মধ থেকে, প্রাণীর নাম রেশম মধ। এই রেশম চাষটা কোথায় পাওয়া যায়? আমরা দেখব যে মালদাতে। এই যে দেখতে পাচ্ছ, তাহলে পরীক্ষায় আসতে পারে রেশম চাষ কোথায় হয়? মালদাতে হয়ে থাকে। তাহলে এই রেশম মধ থেকে আমরা কি তৈরি করা হয়? দেখো জামা কাপড় তৈরি করা হয়, তাই না? জামা কাপড় তৈরি করা হচ্ছে। সেই জামা কাপড় দেখো জামা কাপড় উপাদান আর এই কোন প্রাণী থেকে পাওয়া যায় লিখতে বলেছে। রেশম কোথা থেকে পাওয়া যায়? তাহলে রেশম পাওয়া যায় রেশম মধ থেকে পাওয়া যায়। উল কোথা থেকে পাই? কোন প্রাণী থেকে পাই? উল পাওয়া যায় সিল্ক ওয়ার্ম বলে, সিল্ক ওয়ার্ম থেকে আমরা পাই। SILK, সিল্ক ওয়ার্ম, WORM, তাই তো? এরপর আমরা পাবো কি? যে পালক। দেখবে মাথায় টুপি, ওটা এক ধরনের পোশাকের মধ্যেই পড়ে, মাথায় টুপি ব্যবহার করি। সেই টুপিতে দেখবো অনেক সময় পালক ব্যবহার করা হয়, বিভিন্ন রকম পাখির পালক ইউজ করা হয়, তাই না? ময়ূরের পালক হোক বা অন্যান্য পাখির পালকগুলো ইউজ করা হয়। এরপরে 4 নম্বর হিসাবে আমরা কি বলতে পারি? ভেড়ার লোম। হ্যাঁ, ভেড়ার লোম দিয়ে কী করা হয়? দেখবি শীতের পোশাক, সোয়েটার এগুলো তৈরি করা হয়, তাই না? তাহলে এগুলো আমরা কি? প্রাণী থেকে আমরা পাই।
তাহলে আমরা কি বুঝলাম এই চ্যাপ্টার থেকে? যে আমাদের বিভিন্ন রকম পোশাক লাগে, এই পোশাক তৈরি করার জন্য বিভিন্ন রকম আমাদের প্রাণীরও প্রয়োজন হয়। তাহলে সেটা আমরা দেখে নিলাম। এরপরে দেখো ওষুধের জন্য ওষুধ, তাহলে ওষুধ তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকম প্রাণীদের উপর নির্ভর করে থাকি, তাই না? পাশে দেখো একটা ওষুধের ছবি দিয়েছে, ক্যাপসুলের মতো ওষুধের ক্যাপসুল, তোমরা নিশ্চয়ই এরকম হয়তো ক্যাপসুল দেখে থাকবে। তাহলে দেখো আমরা বিভিন্ন রকম ওষুধ পেয়ে থাকি, তাই না? সেই ওষুধটা আমরা দেখে নেব। ওষুধের মধ্যে কী থাকে দেখবে বিভিন্ন রকম। আমরা এখানে দেখো কি দিয়েছে, হাঙর বা সামুদ্রিক যে মাছ আছে তাদের লিভার বা যকৃৎ বা মেটেও যেটা বলা হয়, সেই মেটে কিন্তু খুব উপকারী, সেখানে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। ভিটামিনটা তাহলে কি? তাহলে ভিটামিন হলো যে আমাদের শরীরে কিন্তু পাওয়া যায় না। তাহলে ভিটামিন হলো এক ধরনের খাবার যেটা আমাদের শরীরে তৈরি হয় না। তাহলে আমাকে কী করতে হবে? অন্য কারোর ওপর নির্ভর করতে হয় খাবার মাধ্যমে, তাহলে সেগুলোকে ভিটামিন বলবো। তাহলে ভিটামিন খেলে আমাদের রোগ হতে দেয় না, বুঝতে পেরেছো? তাহলে ভিটামিন আমাদের রোগ হতে দেয় না। তাহলে ভিটামিন দেখো কী লিখেছে, ভিটামিন হলো আমাদের খাবারের জন্য অত্যন্ত দরকারি উপাদান। আমাদের দেহে ভিটামিনের অভাব হলে নানা রকম রোগ হয়। তাহলে ভিটামিন কি? দরকারি উপাদান, আমাদের রোগ হতে দেয় না। আর যদি ভিটামিন যদি আমাদের শরীরে অভাব ঘটে বা যদি না থাকে তাহলে বিভিন্ন রকম রোগ হয়। এই ভিটামিন আমরা যে সামুদ্রিক মাছ পড়লাম, তাই না? হাঙরের মতো যে মাছ, সেই দেখো সেই হাঙরের যে হাঙর তো সমুদ্রে থাকে, তাহলে সেই সামুদ্রিক মাছের যকৃতে বা লিভারে বা মেটেতে কী থাকে? ভিটামিন এ বা ডি থাকে। তাহলে সামুদ্রিক মাছের লিভারে বা মেটেতে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ এবং ভিটামিন ডি। মনে রাখবে, পরীক্ষায় আসে। ভিটামিন তাহলে এ ডির কী কাজ? এটা পরীক্ষায় আসে। তাহলে আমাদের হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে। তাহলে এরপরে কি দেখতে পেলাম? তাহলে এগুলো কিন্তু সামুদ্রিক কিন্তু মাছের যকৃৎ থেকে বা লিভার থেকে পাওয়া যায়। আরেকটা মাছ দিয়ে দেখো, কড মাছ। কড মাছ কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়। এটা এক ধরনের মাছ। এদের তেলে মানে ওই লিভারের তেলে প্রচুর পরিমাণে কি থাকে? ভিটামিন এ থাকে, ভিটামিন ডি থাকে। ভিটামিন এ কী কাজ করে? আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। চোখ ভালো রাখতে দেখো ভিটামিন এ আমাদের কি চোখ ভালো রাখতে সাহায্য করে। আর ভিটামিন এর যদি অভাব যদি ঘটে তাহলে চোখ কিন্তু খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছো? চলো এরপরে আমরা দেখে নিই বিভিন্ন রকম ওষুধের নাম। দেখো এই দিয়েছে ওষুধের নাম, কোন প্রাণী থেকে পাওয়া যায়, কী কাজে লাগে। দেখো প্রথমে দিয়েছে কড লিভার ওয়েল। কড লিভার ওয়েল মানে কড মাছের লিভারে পাওয়া যায় বা যকৃতে পাওয়া যায়। কোন প্রাণী থেকে পাওয়া যায়? তাহলে কড মাছের লিভার বা যকৃতে। কী কাজে লাগে? এখানে কি ভিটামিন থাকে বলেছিলাম? এ এবং ডি। এ ভিটামিন কী কাজে লাগে? চোখ ভালো রাখতে সাহায্য করে। তুমি লেখো চোখ ভালো রাখতে সাহায্য করে। হ্যাঁ, তারপরে দাঁত গঠনে সাহায্য করে, হাড়ের গঠনে সাহায্য করে। 2 নম্বর আমরা যাব, কি দিয়েছে আরেকটা লিখবি ইনসুলিন। দেখো এখানে ওষুধের নাম কি? ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে পাওয়া যায়? ইনসুলিন ওই কাউ থেকে পাওয়া যায়। মানে বিজ্ঞানীরা কি করেছে? বিভিন্ন রকম কারখানায় এই ইনসুলিন ওষুধ তৈরি করা হয়, যেটা গরু থেকে তৈরি করা হয়। কী কাজে লাগে? আমাদের রক্ত মধ্যে শর্করা ঠিক রাখতে সাহায্য করে। রক্তে শর্করা ঠিক রাখতে সাহায্য করে। তারপরে দেখব হচ্ছে 3 নম্বরে কী দিয়েছে? হেপারিন। হেপারিন নাম হয়তো শুনবে না, তুমি একটু জেনে রাখো হেপারিন। এই হেপারিন কোথা থেকে পাওয়া যায়? কোন প্রাণীর? শূকর থেকে পাওয়া যায়। কী কাজে লাগে? রক্ত জমাট বাঁধতে দেয় না, তাই না? রক্ত হয়তো আমাদের শরীরে কোথাও যদি রক্ত জমাট বেঁধে যায়, ধরো রক্ত চলাচল করে আমাদের শরীরে, তাহলে সেই শরীরে কোথাও যদি রক্ত জমাট বেঁধে যায়, সেই জমাট যাতে না বাঁধে সেজন্য এই হেপারিন দেওয়া হয়। বোঝা গেল? তাহলে কি হলো? হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। কোথা থেকে পাওয়া গেল তাহলে? আমরা দেখে নিলাম শূকর থেকে। এটাও বিজ্ঞানীরা সেই কি হলো যে কারখানায় কিন্তু তৈরি করে শূকর থেকে। দেখো খুব ভালো একটা টপিক, দূষণ কমায় যারা।
দূষণ মানে কি হবে, আমাদের পরিবেশ মানে আমাদের আশেপাশে জঞ্জাল পরিষ্কার সব খুব সুন্দর করে রাখে, তাই না? তাহলে আমাদের কি হবে, আশেপাশে অনেক রকম জঞ্জাল থাকে, পোকা মাকড় মারা যায়, গাছের ডালপালা পচে যায়, হ্যাঁ, তারপর কোনো প্রাণী মেরে গেলে আমরা মরে গেলে ছুঁড়ে ফেলে দিই, হ্যাঁ, বাজারে যদি যাও দেখবে বাজারে এই মাছের অবশিষ্ট, তাই তো, মাছের কি থাকে বিভিন্ন রকম অংশ বা মাংসের বিভিন্ন অংশ আমরা কি হয় বিভিন্ন রকম ছড়িয়ে ছিটিয়ে থাকে আমরা দেখতে পাই, নোংরা আবর্জনা থাকে, তাই না? তাহলে এই নোংরা আবর্জনা থাকলে পরিবেশের কি দূষণও হয়, বাজে গন্ধ তৈরি হয়, আমাদের বিভিন্ন রকম রোগ হয়। তাহলে এই রোগ থেকে সারাতে সাহায্য করবো কিন্তু মানে কি বিভিন্ন রকম প্রাণীগুলো, মানে দূষণ কমাবে। দেখো এখানে কি দিয়েছে, শকুন দিয়েছে, তাই না? তাহলে শকুন কি করে, তারা দেখতে পাবে কি করে, এরা বিভিন্ন রকম কী হয় নোংরা আবর্জনা শহরের বা যেখানকার নোংরা আবর্জনা থাকে নর্দমার, সেটা কী করে নোংরা আবর্জনা খেয়ে পরিষ্কার করে ফেলে, তাই না? পরিষ্কার করে ফেললে কি হলো, যে বাজে একটা গন্ধ বা তৈরি হতো, পরিবেশ দূষণ হতো, সেই দূষণ কিন্তু হতে দেয় না। এটা কী সে ছবি, তাহলে শকুন আমরা দেখতে পেলাম, তাই না? হয়তো মরা ইঁদুর পড়ে আছে, তাহলে সেই মরা ইঁদুর কিন্তু খেয়ে ফেললো কে, শকুন খেয়ে ফেললো। তাহলে কি হবে, মরা ইঁদুর যদি পচে যেত তাহলে বাজে গন্ধ তৈরি হতো। বা সাপ মারা গেছে, তাহলে সাপটা যদি মরে যায় তাহলে কী হবে, মেরে ফেলে দিয়েছে কেউ, একটা বাজে গন্ধ তৈরি হবে। তাহলে সেই গন্ধটা কিন্তু কমাতে বা পরিবেশ দূষণটাকে কিন্তু কি সাহায্য করলো, শকুন সাহায্য করলো। আবার দেখো শূকর দিয়েছে, এই যে শূকরটা কি হয় দেখবে বিভিন্ন রকম নোংরা আবর্জনা প্রচুর খেয়ে নেয়, তাই না? নোংরা আবর্জনা খায় প্রচুর, তাহলে আশেপাশের দেখেও জিনিসপত্র কিন্তু খেয়ে নোংরা আবর্জনা খেয়ে নেয়, তাহলে কী হলো, পরিষ্কার রাখে। তাহলে খেয়াল রাখবে যে দূষণ কমাতে সাহায্য করলো শকুন এবং হচ্ছে কী হবে, শূকর। এরপরে দেখো তাহলে কী হলো, এরা খেয়ে আশেপাশে কী হবে, নোংরা আবর্জনা পরিষ্কার করে রাখে। এরপরে দেখো প্রাণীদের নাম এবং তাদের কীভাবে আমাদের চারপাশে পরিষ্কার রাখতে সাহায্য করে। কাক কী করে দেখবি অনেক সময় পচা গলা খেয়ে নেয়, তাই না? দেখবে হয়তো পচা ভাত ফেলে দিয়েছো, তাই না? ভাত বা খাবার রুটি ফেলে দিয়েছো, গন্ধ যদি হয়ে যায় তাহলে এগুলো কি পচে গেলে একটা পরিবেশ বাজে গন্ধ তৈরি হয় না, পরিবেশ দূষণ হয়, সেখান থেকে দেখবে মশা মাছি পোকামাকড় তৈরি হবে, সেগুলো আমাদের শরীরে আসবে, বিভিন্ন রকম রোগ তৈরি হয়। তাহলে কি করবে, এই কাক সেই পচা গলা যা যে খাবারটা খেয়ে নেয় পরিষ্কার করে রাখে, তাই না? তাহলে সেই জন্য কাককে কী করে বলা হয়, ঝাড়ুদার পাখি বলা হয়। খেয়াল রাখবে কাককে ঝাড়ুদার পাখি বলে, কেন বলে, কারণ এরা নোংরা আবর্জনা খেয়ে পরিষ্কার করে রাখে, পরিবেশ দূষণ থেকে রক্ষা করে। শূকর আমাদের আশেপাশে দেখবে আমরা খাবারের শাকসবজি খোসা, তাই না, ফেলে দিই যেখানে সেখানে, তাহলে ফেলে দিলে কী হবে, প্রচুর গন্ধ তৈরি হবে, রোগ, তাহলে সেখান থেকে মশা পোকামাকড় এগুলো তৈরি হবে, তাহলে জীবাণু তৈরি হবে, আমাদের রোগ ছড়াবে। তাহলে কী করবে, শূকরগুলো সেই খাবারগুলোকে কী করবে, খেয়ে নেবে। এর ফলে কী হলো, পরিবেশ দূষণ থেকে রক্ষা করলো। শকুন কী বললাম আমরা, হয়তো কী হবে, মরে গেছে ইঁদুর, সাপ মারা গেছে, বা কী হলো মাছের কী হবে নাড়ি ভুড়ি, তাই না? মাছের নাড়ি ভুড়ি অনেক সময় দেখবে ফেলে দেয় যেখানে সেখানে, বা মাংসের অবশিষ্ট ফেলে দেওয়া হয়, এরা কী করবে, শকুন সেই পচাগুলোগুলো খেয়ে নেবে, খেয়ে নিলে পরিবেশ দূষণ থেকে রক্ষা করে। ইঁদুর তোমরা দেখেছো, ইঁদুর কী খায় দেখবে, পচা ভাত খেয়ে নেয়, তাই তো? ইঁদুর কী করবে, পচা ভাত, এরা কিন্তু দেখবে পোকামাকড় যদি কোথাও যদি পড়ে থাকে সেগুলোও কিন্তু খেয়ে নেয়, খেয়ে নিলে কী হলো, পরিবেশ রক্ষা করলো। এবার যাবো কী হবে, কাঠবিড়ালিও কিন্তু পরিবেশ রক্ষা করে। কাঠবিড়ালি কী করে দেখবে, তোমরা ফলমূল ফেলে দিয়েছো, যে ফলটা পচা গন্ধ, ওরা কিন্তু খেয়ে নেবে, তাই না? তাহলে পচা ফলমূল রেখে কিন্তু কাঠবিড়ালি খেয়ে নেয়, খেয়ে নিয়ে কিন্তু পরিষ্কার করে রাখে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম পরিবেশ দূষণ কমায় কিছু প্রাণীর নাম, তাহলে কাক পেলাম, শুয়োর পেলাম, শকুন পেলাম, ইঁদুর পেলাম, কাঠবিড়ালি পেলাম, বোঝা গেল? তাহলে এরা কী করে, বিভিন্ন রকম আবর্জনা খেয়ে নেয়, খেয়ে নিয়ে পরিবেশ দূষণ হতে দেয় না, আমাদের রোগ হতে দেয় না, তাই এরা কী করে, পরিবেশ দূষণ থেকে আমাদেরকে রক্ষা করে। দেখো পরিবহনের সাহায্য করে যেসব প্রাণী, পরিবহন মানে কি, ধরো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, তুমি স্কুলে যাচ্ছ, কী করে যাচ্ছ, দেখো তোমার বাবা বা দাদা কী করে সাইকেলে করে তোমাকে দিয়ে আসে বা গাড়িতে করে দিয়ে আসে, তাই না? তাহলে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা যে সমস্ত প্রাণী, তাহলে সেগুলো কী হলো, বিভিন্ন রকম গাড়ি পেলাম, সাইকেল, অনেকে বাসে যায়, অনেকে ভ্যান গাড়িতে যায়, তাই না, বা অনেকে টুকটুকিতেও যায়, তাহলে এগুলো কী হলো,
এগুলো আমরা গাড়ির সাহায্যে এক জায়গা থেকে আর জায়গায় গেলাম। কিন্তু প্রাণীদের সাহায্যে কী করে যাব? তোমরা দেখেছো গ্রামে গরুর গাড়ি, তাই না? গরুর গাড়ি দেখতে পেলে, গরুর গাড়িতে আমরা কি এক জায়গা থেকে, ঘোড়ার গাড়ি, দেখো এগুলোর সাহায্যে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে কিন্তু। চলো এখানে দেখো একটা লিস্ট দিয়েছে, সেটা আমরা পড়ে নিই। গরু কীভাবে পরিমাণে সাহায্য করে, কারণ কি গরুর গাড়ি থাকে, সেই গরুর গাড়ি তাহলে কীভাবে পরিমাণে সাহায্য করে? গরুর গাড়ি, সেই গরুর গাড়িটা কী করবে? আমাদের পরিবহনের সাহায্য করে, এক জায়গা থেকে আরেক জায়গায় সাহায্য করে। কোথায় দেখেছো? আমরা কোথায় দেখেছি? বিভিন্ন গ্রামে দেখেছি, অনেকে গ্রামে দেখতে পাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে কী হলো? পরিবহনে কিন্তু সাহায্য করে। ঘোড়া তোমরা সবাই দেখেছো, ঘোড়ার গাড়ি তো কীভাবে ঘোড়ার গাড়ির সাহায্যে ঘোড়া টানে। কোথায় দেখেছো? বিভিন্ন জায়গায় দেখেছি আমরা, তাই না? গ্রামে দেখেছি, শহরে দেখেছি, এটা আমরা দেখেছি। আর কি গাড়ি পাবে তুমি? গাধা পাবে, গাধা দেখবে কোথায়? গাধা পাবে। উট তুমি দেখতে পাবে। 3 নম্বরে তুমি উট লেখো। হ্যাঁ, তাহলে উট পাবে। উট কোথায় দেখেছো? মরুভূমিতে পাওয়া যায়। তাহলে মরুভূমিতে কি দেখবে? লোকজন থেকে এক জায়গায় এক জায়গায় যাবে, তাহলে কীভাবে পরিবহন? উটের পিঠে বসে কী করে হয়? উটের পিঠে বসে উট এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কোথায় দেখেছো? মরুভূমিতে দেখেছি। এবার আমরা লিখব গাধা। দেখবি মোটামুটি ওই মানে গাধা আমরা দেখেছি, তাই না? বিভিন্ন জায়গায় দেখা যায়, মানে বিভিন্ন রকম, বিশেষ করে ওই পাহাড়ি এলাকায় তোমরা দেখতে পাবে। একটু পাহাড়ি এলাকায় দেখতে পাবে। কি কোথায় দেখেছো? আমরা পাহাড়ি এলাকায় দেখেছি। কি কাজে ব্যবহার করে? তাহলে গাধাটাকে কোথায় দেখেছো? হাতি কীভাবে? হাতির পিঠে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনে সাহায্য করে। কোথায় দেখা যায়? দেখবে বনের মধ্যে, বা অনেকে কী করে এক জায়গা থেকে আরেক জায়গায় হাতির পিঠে বসে যায়। তাহলে এটা আমরা দেখে নিলাম। তাহলে আমাদের চারপাশে বিভিন্ন রকম প্রাণী আছে, সেই প্রাণীগুলোকে আমরা কি করি? যে পরিবহনে ব্যবহার করি। পরিবহন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আমাদেরকে সাহায্য করে। বোঝা গেল? দেখো এই যে এখানে চাষের কাজে যে সমস্ত প্রাণী সাহায্য করে, যেসব প্রাণী আমরা আগে দেখিনি। চাষ নিশ্চয়ই তোমরা দেখেছো, চাষ করার কাজে কী হবে? দেখো ট্রাক্টর ইউজ করেছি, একটা ট্রাক্টর, বড় ট্রাক্টর, ছোটো ট্রাক্টর। এখানে কী হবে? গরুর লাঙল। তাহলে আমরা দেখব চাষ করার ক্ষেত্রে আমরা প্রাণীদের কীভাবে, মানে কোন কোন প্রাণী লাগে সেটা আমরা দেখব। দেখো এখানে কি করছে? এই যে গরু দিয়ে চাষ করছে, তাই না? আমরা তো যন্ত্রপাতি দিয়ে চাষ করি, কারণ গরু দিয়ে অনেক সময় লাগে, অনেক কষ্ট। তাই আমরা কি করা হয়? বিভিন্ন রকম ট্রাক্টর দেখতে পাচ্ছি। এই ট্রাক্টরের সাহায্যে জমিতে কীভাবে চাষ করা হয়, সময় কম লাগে, কষ্ট কম হয়, তাই না? তাই জন্য আমরা এই বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করে চাষ করি। কিন্তু আগে কি করা হতো? আমরা বিভিন্ন রকম প্রাণীদের ব্যবহার করতাম চাষের কাজে, তাই না? যেমন কি করা হতো? গরু দিয়ে চাষ করানো হয়, তাই না? আমরা নিচে দেখে নিই। দেখো আর কি রয়েছে? গরু দিয়ে আমরা চাষ করছি। দেখো আমরা দেখে নিই বিভিন্ন রকম প্রাণী, মানে কোথায়, মানে তাদেরকে কী কাজে ব্যবহার করা হয়। আমরা এরপর দেখব বিভিন্ন রকম প্রাণী রয়েছে, সেই প্রাণীগুলোকে চাষের কাজে কিভাবে সাহায্য করে। চলো দেখো গরু কোথায় দেখেছো? মাঠে দেখেছি। কিভাবে চাষের কাজে সাহায্য করে? গরুর সঙ্গে কী করা হয়? লাঙল লাগানো হয়, তাই না? গরুর সাথে লাঙল লাগিয়ে চাষ করা হয়। মহিষ কোথায় দেখেছো? মাঠে দেখেছি। কীভাবে চাষ করা হয়? একই রকমভাবে লাঙল গরুর সাথে লাগিয়ে, মানে মহিষের সাথে লাগিয়ে জমিতে চাষ করানো হয়। যেমন কি হয়? ঘোড়া কোথায় দেখেছো? এটা কিন্তু আগে দেখা যেত মাঠে চাষ করার ক্ষেত্রে। কীভাবে সাহায্য করে? দুটো ঘোড়া, সেই তোমরা যেমন দেখেছো লাঙল দিয়ে চাষ করানো হয় গরু দিয়ে, ঠিক সেরকমভাবে ঘোড়া দিয়েও কী করা হয়? লাঙলের সাহায্যে চাষ করা হয়। এরপরে আমরা দেখব, দেখো খুব একটা গুরুত্বপূর্ণ অংশ, আমরা যেসব জীবাণুর ওপর ভরসা করি,
মানে জীবাণু বলতে অ্যাকচুয়ালি আমরা জানি কি জানি, যেগুলো আমাদের রোগ তৈরি করে সেগুলোকে জীবাণু বলে। তাহলে যে এমন কিছু জীবাণু আছে যেগুলো আমাদের উপকার করে, তাহলে যেগুলো আমাদের ক্ষতি করে, রোগ তৈরি করে, সেগুলোকে বলা হয় ক্ষতিকর জীবাণু, আর যেগুলো উপকার করে তাদের বলা হয় উপকারী জীবাণু। বোঝা গেল? তাহলে জীবাণু দুই রকমের, যেগুলো আমাদের উপকার করে তাদের উপকার জীবাণু বলে, আর যেগুলো ক্ষতি করে তাদের আমাদের কি বলা হয়, ক্ষতিকারক জীবাণু বলে। আজকে আমরা উপকারী জীবাণু সম্পর্কে পড়ব। দেখো এখানে কি দিয়েছে, প্রথমে দই তৈরি। দই দেখতে পাচ্ছ, দই তৈরি করতে গেলে জীবাণু লাগে। চলো পরের পৃষ্ঠায় দেখে নিই। জীবাণুগুলো আগে দেখে নিই কি জীবাণু। দেখো ল্যাক্টোব্যাসিলাস, দেখো ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাসের কাজ কি? ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে, দেখো খালি চোখে দেখা যায় না, এটা কিন্তু অনেক বড় করে দেখো অনেক গুণ বড় করে দেখানো। তাহলে ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে এক ধরনের জীবাণু, খালি চোখে দেখতে পাই না, তাই না? তাহলে এরা কি করে? ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। এরা কি করে? দুধ থেকে দইয়ে পরিণত করে। দুধের মধ্যে যদি ল্যাক্টোব্যাসিলাস দেওয়া হয়, সেই দুধটা দইয়ে পরিণত হবে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে কে সাহায্য করলো? এক ধরনের ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। খেয়াল রাখবে, বাড়িতে কি করে দুধ পাতা হয় নিশ্চয়ই দেখেছো। হয়তো আজকে দুধ পেতে রাখলো, এবার আগেরকার দিনের কি কোনো দই যদি থাকে, সেই দইয়ের মধ্যে যদি কয়েক ফোঁটা যদি দুধের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে সেই দুধটা দইয়ে পরিণত হবে। কি দিয়েছে দেখো, নাম দিয়েছে ইস্ট। ইস্ট হচ্ছে কি হবে? এক ধরনের কি দিয়েছে? এককোষী ছত্রাক। খেয়াল রাখবে, ছত্রাক জীবাণু। তাহলে কি হবে? ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক জীবাণু। এটা কি তৈরি করতে? পাউরুটি তৈরি করতে। বোঝা গেল? তাহলে আটা বা ময়দার জলকে রেখে তার মধ্যে যদি ইস্ট দেওয়া হয়, তাহলে কি করবে? সে ফুলে ওঠে। দেখো তোমরা কি করা হয়, কেক যদি খাও, কেকের মধ্যে কি ছোট ছোট ছিদ্র থাকে না? ছিদ্র মানে কি? সেখানে কি হয়? সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, কারণ ময়দা বা আটার জলের মধ্যে যদি ইস্ট দেওয়া হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড কী হবে? ফুলে আসে, তাহলে গ্যাস বেরিয়ে আসে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড কী করবে? ফুলিয়ে দেয়, আর ফুলিয়ে দিলে কী হবে? সেই গ্যাসটা বেরিয়ে আসবে, ছিদ্র ছিদ্র হয়ে বেরিয়ে আসে। এই জন্য কী করা হয়, কেকটা বিভিন্ন রকম ছিদ্র ছিদ্র হয়ে থাকে। দেখো তাহলে আমরা কি দেখতে পেলাম? আগে একটা ব্যাকটেরিয়া দেখতে পেলাম, ছত্রাক দেখতে পেলাম, এবার হচ্ছে ওষুধ তৈরি করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটা। তাহলে দেখো স্ট্রেপ্টোমাইসিস যে নাম, এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কী করা হয়? এক ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করে। খেয়াল রাখবে, কিছু ব্যাকটেরিয়া আমাদের কী করা হয়? অন্য ব্যাকটেরিয়াকে মারে। তাহলে আমাদের কিছু কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকেছে মনে করো, আমাদের রোগ তৈরি করছে। এবার কিছু আছে উপকারী ব্যাকটেরিয়া, তাই না? সেই উপকারী ব্যাকটেরিয়া আমাদেরকে ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আমাদের শরীরে মনে করো ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঢুকেছে, তাহলে আমি কি করব? উপকারী ব্যাকটেরিয়া দিয়ে আমি ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলব। সেই ওষুধের নাম কি? দেখো কি দিয়েছে, ওষুধ তৈরি করা হয়। তাহলে ব্যাকটেরিয়া আমার স্ট্রেপ্টোমাইসিস। খেয়াল রাখবে, স্ট্রেপ্টোমাইসিস এক ধরনের ব্যাকটেরিয়া, তাই না? এই স্ট্রেপ্টোমাইসিস থেকে হলো এক ধরনের ব্যাকটেরিয়া, এখান থেকে ওষুধ তৈরি করা হয়, তাই না? তাহলে সেই ওষুধটা কি? বোঝা গেল? তাহলে সেখান থেকে কী করা হয়? ব্যাকটেরিয়া মারা, অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা হয়, ছত্রাক মেরে ফেলা হয়, বিষাক্ত ছত্রাক, তাই না? এরপরে কী হবে দেখো, আর ওষুধগুলোর নাম কি? তাহলে স্ট্রেপ্টোমাইসিস হলো জীবাণু, সেখান থেকে যে ওষুধ তৈরি করা হয় তার নাম স্ট্রেপ্টোমাইসিন। তাহলে স্ট্রেপ্টোমাইসিন হলো এক ধরনের ওষুধ, এই ওষুধটা তৈরি করা হয় যে ব্যাকটেরিয়া থেকে, তার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস। এরিথ্রোমাইসিন, দেখো ওটাও এক ধরনের ওষুধ, তাই না? তাহলে এগুলো হচ্ছে এক ধরনের ওষুধ যেগুলো জীবাণুকে মেরে ফেলা হয়।